শুরুতেই বলে রাখি, এটি কোনো সাধারণ রাজনৈতিক কাহিনী নয়। এটি এক এমন নেতার গল্প যিনি অসংখ্য বাধা, অপমান এবং রাজনৈতিক লড়াই পেরিয়ে বাংলার রাজনীতিতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। এক সময় যাকে বলা হতো তৃণমূলের অন্যতম প্রধান মুখ, তিনিই পরে হয়ে উঠলেন সেই দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নন্দীগ্রামের আন্দোলন থেকে শুরু করে বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসা শুভেন্দুর অধিকারীর জীবনের প্রতিটি অধ্যায় যেন একটি রাজনৈতিক থ্রিলার। সাহস, কৌশল এবং সংগঠনের জোরে তিনি বারবার প্রমাণ করেছেন কেন তিনি বাংলার অন্যতম প্রভাবশালী নেতা। আজকের এই ভিডিওতে আমরা জানব শুভেন্দু অধিকারীর সম্পূর্ণ অজানা ও রোমাঞ্চকর রাজনৈতিক জীবন কাহিনী। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের পাতায় 2026 সাল একটি স্বর্ণাক্ষরে লেখা অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই বছরটি কেবল একটি সরকার পরিবর্তনের সাক্ষী নয়, বরং এটি একজন নেতার দীর্ঘ লড়াই, ধৈর্য এবং কৌশলের চূড়ান্ত বিজয়ের বছর। তাকে বলা যায় বাঙালিদের অস্তিত্ব টিকিয়ে রাখার জনক, যিনি বাঁচিয়েছেন পশ্চিমবাংলার মানুষকে পিসি ভাইপো নামক দুই ভাইরাসের হাত থেকে। তাই কৃতজ্ঞতা স্বীকার করে একটা অনুরোধ, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাম লেখান ভারতীয় জনতা পার্টিতে নতুন করে, এবং শেয়ার করে পাঠিয়ে দিন দিকে দিকে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শুভেন্দু অধিকারী, যিনি এক সময় তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন, তিনি আজ পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করে এক নতুন যুগের সূচনা করেছেন। তার এই যাত্রাপথটি অত্যন্ত কণ্টকাকীর্ণ এবং রোমাঞ্চকর। মেদিনীপুরের শান্তিকুঞ্জ থেকে কলকাতার নবান্ন পর্যন্ত তার এই সফরের প্রতিটি পর্যায় রাজনৈতিক শিক্ষার্থীদের জন্য জীবন্ত পাঠ্যপুস্তক। শুভেন্দু অধিকারীর রাজনীতির হাতেখড়ি হয়েছিল তার পারিবারিক আবহে। 1970 সালের 15ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের এক সম্ভ্রান্ত এবং প্রভাবশালী রাজনৈতিক পরিবারে তার জন্ম। তার পিতা শিশির অধিকারী ছিলেন ভারতীয় রাজনীতির এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, যিনি কেন্দ্রীয় মন্ত্রিত্বের পাশাপাশি মেদিনীপুরের মানুষের মনে এক অটল স্থান করে নিয়েছিলেন। পিতার আদর্শ এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের গুণটি শুভেন্দু উত্তরাধিকার সূত্রেই পেয়েছিলেন। শৈশব থেকেই তিনি দেখেছেন কিভাবে সাধারণ মানুষের সুখ দুঃখের অংশীদার হতে হয়। মেদিনীপুরের মাটি ও মানুষের সঙ্গে তার এই নারীর টানই পরবর্তী জীবনে তাকে একজন অদম্য জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ছাত্র অবস্থাতেই শুভেন্দু নেতৃত্বের গুণাবলী প্রকাশ পেতে শুরু করে। তিনি যখন কলেজের আঙিনায় পা রাখেন, তখনই ছাত্র পরিষদের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে তার পদার্পণ ঘটে। বাবার পথ অনুসরণ করে শুরুতে তিনি কংগ্রেসের ঝান্ডা ধরলেও তার মনে ছিল এক বৃহত্তর পরিবর্তনের আকাঙ্ক্ষা। 90-এর দশকের শেষে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূলের কংগ্রেস গঠন করেন, তখন তরুণ শুভেন্দু বুঝতে পেরেছিলেন যে বাংলার মানুষের বিকল্প আশা আকাঙ্ক্ষা কেন্দ্রস্থল হতে চলেছে এই নতুন দল। 1998 সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন একনিষ্ঠ লড়াকু সৈনিক হিসেবে নিজেকে প্রমাণ করতে শুরু করেন। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল 2007 সালের নন্দীগ্রাম আন্দোলন। তৎকালীন বামফ্রন্ট সরকারের জোরপূর্বক জমি অধিগ্রহণের বিরুদ্ধে যে গণ আন্দোলন গড়ে উঠেছিল, তার প্রধান কারিগর ছিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতায় রাজপথ কাঁপাচ্ছেন, তখন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের গ্রামে গ্রামে ঘুরিয়ে মানুষের মনে সাহস জোগাচ্ছিলেন। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গঠন করে তিনি কৃষকদের অধিকার রক্ষার লড়াইকে এক অন্য মাত্রায় নিয়ে যান। সেই সময় পুলিশের গুলি আর রাজনৈতিক সন্ত্রাসের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা শুভেন্দুকে মানুষ নন্দীগ্রামের সূর্য হিসেবে অভিহিত করতে শুরু করে। 2011 সালে বামফ্রন্টের দীর্ঘ 34 বছরের শাসনের অবসানে শুভেন্দুর এই সাংগঠনিক শক্তির অবদান ছিল অনস্বীকার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর শুভেন্দুর গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পায়। তিনি তমলুকের সাংসদ হন এবং পরবর্তীকালে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ সেচ ও পরিবহন দপ্তরের দায়িত্ব সামলান। কেবল মেদিনীপুরে নয়, মুর্শিদাবাদ, মালদহ এবং জঙ্গলমহলের মতো জেলাগুলোতে তৃণমূলের আধিপত্য বিস্তারে তার ভূমিকা ছিল কিংবদন্তি তুল্য। তিনি যেখানেই দায়িত্ব পেতেন, সেখানেই সংগঠনের ভিত্তি পাথরের মতো মজবুত করে তুলতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি হিসাবে তিনি তখন দলের সেকেন্ড ইন কমান্ড হিসাবে পরিচিত লাভ করেন। কিন্তু ক্ষমতার শীর্ষে থাকা সত্ত্বেও শুভেন্দুর সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার স্বভাবটি কখনো বদলায়নি।
তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমীকরণ পাল্টাতে শুরু করে। 2020 সালের দিকে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের বড় পরিবর্তনের আভাস পাওয়া যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রমবর্ধমান প্রভাব এবং পেশাদার নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরের হস্তক্ষেপ শুভেন্দুর মতো প্রবীণ ও ভূমিপুত্র নেতাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। যে দলটিকে তিনি নিজের রক্ত ও ঘাম দিয়ে গড়ে তুলেছিলেন, সেখানে নিজেকে ব্রাত্য মনে করে শুরু করেন তিনি। তার মনে হয়েছিল দলের আদর্শের চেয়ে ব্যক্তিগত আধিপত্য বেশি গুরুত্ব পাচ্ছে এই দলে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলে তখন পচা আলু ঢুকতে শুরু করেছে। দীর্ঘ টালবাহানা আর জল্পনার অবসান ঘটিয়ে 2020 সালের শেষ দিকে তিনি মন্ত্রিত্ব এবং দল ত্যাগ করেন। মেদিনীপুরের এক বিশাল জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করে তিনি এক রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করেন। 2021 সালের নির্বাচন ছিল শুভেন্দুর জন্য অগ্নি পরীক্ষা। তিনি নিজের গড় নন্দীগ্রামে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানান এবং এক রুদ্ধশ্বাস লড়াইয়ে জয়ী হয়ে নিজেকে জায়ান্ট কিলার হিসেবে প্রমাণ করেন। যদিও সেই নির্বাচনে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে পারেননি, কিন্তু শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে এক শক্তিশালী ভূমিকা পালন করেন। গত 5 বছরে তিনি সরকারের প্রতিটি ত্রুটি জনসমক্ষে তুলে ধরেছেন এবং বিজেপির কর্মীদের মনে সাহস জুগিয়েছেন। তার এই নিরলস পরিশ্রমের ফল 2026 সালের নির্বাচনে দেখা যায়। জয়ী হয় ভারতীয় জনতা পার্টি। 2026 সালের বিধানসভা নির্বাচন ছিল শুভেন্দুর রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ সময়। এবার তিনি কেবল নন্দীগ্রাম নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ভবানীপুর থেকেও লড়াইয়ের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত ছিল অত্যন্ত সাহসী এবং ঝুঁকিপূর্ণ, কিন্তু শুভেন্দু জানতেন বাংলার মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। ভবানীপুরে অলিতে গলিতে প্রচার চালিয়ে তিনি মানুষের বিশ্বাস অর্জন করেন। নির্বাচনের ফলাফল যখন প্রকাশিত হলো, তখন দেখা গেল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,115 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এই ঐতিহাসিক জয় তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনের কফিনের শেষ পেরেকটি পুঁতে দেয়। পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে হাঁটে। নির্বাচনের এই অভূতপূর্ব সাফল্যের পর কেন্দ্রীয় নেতৃত্বের তরফে শুভেন্দু অধিকারীকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়। অমিত শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক সর্বসম্মতিক্রমে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। শুভেন্দুর এই বিজয় কেবল একটি ব্যক্তির বিজয় নয়, বরং এটি পশ্চিমবঙ্গের বঞ্চিত ও শোষিত মানুষের বিজয়। তিনি প্রমাণ করেছেন যে সততা, সাহস এবং সাংগঠনিক দক্ষতা থাকলে যে কোনো বড় শক্তির পতন ঘটানো সম্ভব। আজ যখন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন, তখন তার সামনে রয়েছে এক বিশাল চ্যালেঞ্জ। দীর্ঘদিনের স্থিরতা কাটিয়ে বাংলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া, বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং রাজ্যে শিল্পের জোয়ার আনা, এইসব কঠিন কাজের গুরুদায়িত্ব এখন তার কাঁধে। তবে তার অতীত ইতিহাস বলছে তিনি হার মানতে শেখেননি। মেদিনীপুরের সেই লড়াকু তরুণ আজ এক পরিণত রাষ্ট্রনায়ক। শুভেন্দু অধিকারীতে হাত ধরেই পশ্চিমবঙ্গ এক নতুন ভোরের দিকে যাত্রা শুরু করছে। এইসব কঠিন কাজের গুরুদায়িত্ব এখন তার কাঁধে। তবে তার অতীত ইতিহাস বলছে তিনি হার মানতে শেখেননি। মেদিনীপুরের সেই লড়াকু তরুণ আজ এক পরিণত রাষ্ট্রনায়ক। শুভেন্দু অধিকারীর হাত ধরেই পশ্চিমবঙ্গ এক নতুন ভোরের দিকে যাত্রা শুরু করছে, যেখানে মানুষের অধিকার এবং উন্নয়ন হবে শেষ কথা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে শুভেন্দু অধিকারীর নাম এখন এক অজেয় এবং অনুপ্রেরণামূলক অধ্যায় হিসেবে অমর হয়ে রইল। প্রতিদিনের আপডেট, প্রতিবেদন এবং খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দেবেন বিজেপি বিভিন্ন কর্মকর্তাদের কাছে। জয় হিন্দ, জয় ভারত।